আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। মেয়েগুলো কোথায় রে? 10টা 1 তো বাজে, কিন্তু তোমরা দুইজন শুধু এসেছো, আয়েশা রহমান আর মারিশা মুক্তজা ঝুমু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। তোমাদের কালকে ওয়ালাইকুম সালাম। তোমাদের কালকে ছুটি ছিল না? বন্ধ ছিল? কালকে ক্লাস জি হয়েছে? ম্যাম। কালকে তো ক্লাস হয়নি না? তাহলে তোমরা একটা দিন ছুটি পেয়ে আবার ক্লাস করতে এসেছো, আবার কালকেও ছুটি পেয়ে যাবে 2 দিন। এই মাসে 2টা ছুটি আছে তোমাদের, আবার রবিবারেও ছুটি পাবে। যাক, তোমার দিনগুলো তাহলে ভালোই কাটছে। একে 356 লেখা শুধু। তোমার নামটা লিখলে ভালো হতো না বাবা? 356 কথা বলো তো, কে লিখিত? জি মিস, আমি মীর ফারহানা জেরিন। তুমি তুমি ওদের সাথে মিস ক্লাস নাম করছো? লিখে দিব? হ্যাঁ, নাম লিখে দাও। তুমি কি আবার জি মিস। পরীক্ষার দিকে? আচ্ছা, ঠিক আছে। একটা না? জি মিস। নামটা লিখে দাও। খালি এভাবে লিখলে বোঝা যায় না। ওকে, মেয়েরা আসছে ধীরে ধীরে। আমাকে একজন বলো, গত ক্লাসে কি পড়িয়েছিলাম? দেখি তোমাদের মনে আছে নাকি। কি পড়িয়েছিলাম? কারো মনে নেই? তোমরা ক্লাস করেছো নাকি করনি গত ক্লাস? মিস 52 দিন পড়ানো হয়েছিল। হ্যাঁ, শেষ হয়েছিল 52 দিনগুলো? পড়াতে পড়াতে শেষ হয়েছিল? শেষ হয়নি। হ্যাঁ, সেটাই না মিস, শেষ হয়নি। সেটাই বলতে যাচ্ছিলাম যে 52 দিনগুলো পড়ার পর আমাদের ম্যাম, টার্গেট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে পড়াতে চলে যাই। আসুক আস্তে আস্তে মেয়েরা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা তো দেখেছো যে কি কি গল্প প্রবন্ধ আছে, তাই না? এত অল্প, তোমরা তো পড়ে একদম লেখক পরিচিতি থেকে শুরু করে পাঠ পরিচিতি সবকিছু পড়ে একদম খুবই ভালো করার কথা। যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের, অনেক ভালো করার কথা। মানে অল্প কটা, আমি তো আগে তো 12টা করে এতগুলো গল্প, এত কিছু পড়া অনেক কঠিন ছিল। এখন দেখো 4-5টা গল্প, 4-5টা কবিতা। আচ্ছা, আমরা 52 দিনগুলো পড়ছিলাম। সবার কাছে এই সিলেবাসটা আছে তো, সংক্ষিপ্ত সিলেবাসটা? এমন কি আছে যে নেই? যার কাছে নেই সে লিখে নিবে, ঠিক আছে? আর যার কাছে আছে তা আছে।
আমরা এখন দেখব যে আমাদের পাঠ্য বইটা যেটা আমরা পড়ছিলাম 52 দিনগুলো 131 পৃষ্ঠা আছে। সবাই বই বের করে নাও। বই ছাড়া এটা মানে পড়ে এভাবে তোমাদের জন্য কঠিন হবে, কারণ অনেকে স্ক্রিনে ক্লিয়ার দেখা যাবে না। আমাকে ঐশী বলেছিল যে আমরা 52 দিন পড়াচ্ছিলাম। আমরা কতটুকু পড়াচ্ছিলাম তোমাদের মনে আছে? ওই যে মানুষের যখন পতন আসে এতটুকু পড়িয়েছিলাম, তোমাদেরকে আরেকটু পড়িয়েছিলাম। যখন নির্যাতন করছিল। এখন আমরা পরের অংশ থেকে পড়ব। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা ঠিক আছে, জি ম্যাম। একটু বড় করে দিই, আমার দেখতে সুবিধা হবে। ঠিক আছে, হ্যাঁ আমরা এখানে দেখেছিলাম যে কিভাবে 21শে ফেব্রুয়ারিতে মানুষকে মানে পাকিস্তান সরকারের কিভাবে এই দেশের মানুষকে গুলি করেছিল, কিভাবে তারা নিজেদের পায়ে নিজেরাই কোড়াল মেরেছিল। হ্যাঁ, তারপরে শেখ মুজিবুর রহমান কিন্তু জেলে শুয়ে শুয়ে সব খবর পাচ্ছিলেন যে যত বড় বড় নেতা ছিল বাংলাদেশের তাদের সবাইকে ধরে ধরে জেলখানায় বন্দি করা হচ্ছিল। তো মানে অনেকজন ব্যক্তিত্বের নাম বললেন এখানে, যাদের নাম ইতিহাসেও আছে, যে এরা হচ্ছেন মানে তৎকালীন সময়ে দেশের জন্য বা ভাষার জন্য লড়াই করেছিলেন এবং সেই সময়কার বড় বড় নেতা ছিলেন। এই যে অনেকের নাম দেখো, যে মাওলানা ভাসানী, শামসুল হক সাহেব, আর খান সাহেব, এরকম অনেকজন ব্যক্তিত্ব আছে যারা তৎকালীন সময়ে নেতৃত্ব দিচ্ছিলেন। তো এদেরকে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, আর এক একজনের বাড়িতে ঢুকে ঢুকে তাদেরকে মারপিট করা হচ্ছিল, অত্যাচার করা হচ্ছিল। এই সব খবর শেখ মুজিবুর রহমান কি করছিলেন? জেলখানায় বসেই পাচ্ছিলেন। হ্যাঁ, কে আসছে এখন? আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তি ছায় চিরদিনের জন্য স্থান পেতে পারে। মানে ওই ওই যে বলো তো কেন তাদের অবস্থা খারাপ হয়েছে? একজন বলো দেখি, মনে আছে নাকি? অবস্থা কেন খারাপ কেউ বলতে পারবে না? মহিউদ্দিন আর শেখ মুজিবুর রহমানের অবস্থা খারাপ হয়েছে কেন? অনশন করার কারণে। হ্যাঁ, ভেরি গুড। বাকিরা কেন চুপ করে আছে বুঝলাম না। এটা তো মানে খেয়াল করার কথা, অথবা এটা তো আমরা শুরুতেই দেখেছি যে অনশন করবেন অনশন করবেন। তার নাক দিয়ে পাইপ ঢোকানো হচ্ছিল, যেন নাক দিয়ে খাবার খাওয়া হয়, তার ঘা হয়ে যাচ্ছিল। কিন্তু যতই জোর করে মানে ইঞ্জেকশন দিয়ে যেভাবে বাঁচানোর চেষ্টা করা হোক, কিন্তু মানে সত্যিকার যে খাবার যেটা আমরা খাই মুখে, ওটা না পাওয়ার কারণে তাদের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে 5-7 বার আমাদের দেখতে আসেন। মানে ওখানকার যে সরকারি ডাক্তার না কারাগারে, তিনি তো এতই ভয় পেয়ে গিয়েছেন যে দিনে 5-7 বার করে আসেন। 25 তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে। মানে ডাক্তারও কিন্তু চাচ্ছিলেন না যে শেখ মুজিবুর রহমান মেয়ের মৃত্যু ঘটুক। কেউ চাচ্ছিল না। ওখানে যারা চাকরি করছিলেন, ডেপুটি জেলার সবাই তাকে বোঝাচ্ছিলেন যে আপনি এমন করে নিজেকে ধ্বংস করে দিন না। কিন্তু শেখ মুজিবুর রহমান প্রতিবাদ করে এটা করছিলেন যে আমি যদি মারাও যাই তাহলেও অনেক প্রতিবাদ হবে, অনেক জেলের কর্মীরা ছাড়া পাবে। এইসব চিন্তা ভাবনা দিয়ে মানে সারা বিশ্বে আলোড়ন পড়ে যাবে। বিশ্বের বিভিন্ন দেশের কাছে জবাবদিহি করতে হবে বাংলাদেশ, মানে বাংলাদেশ না পাকিস্তানে। তো এইগুলো চিন্তা করে কিন্তু তিনি অনশন করছিলেন। ডাক্তার চলে যাওয়ার পর আবার কি করলেন, কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, এভাবে মৃত্যুবরণ করে কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। আমার কথা বলতে কষ্ট হয়। আস্তে আস্তে বললাম, অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না। দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম, এই শান্তি। মানে মৃত্যু সামনে জানলে কিন্তু আমরা কি করতাম, পাগলের মতো খেটে সুস্থ হয়ে যেতাম, তাই না? কিন্তু তার মনে ওই ভয় নেই যে মারা যাবেন। তিনি নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছেন যে দেশের জন্য নিজের জীবন দিতেও তার দ্বিধা হচ্ছে না।
আচ্ছা, ডেপুটি জেলার সাহেব বললেন কি, কাউকে খবর দিতে হবে কিনা, আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়, আপনার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবেন? বললাম দরকার নেই, আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ হয়ে আসছিল। হার্টের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাতে পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো। মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছিল। মানে নিশ্চিত মৃত্যুর দিকে কিন্তু শেখ মুজিবুর রহমান আগাচ্ছেন, এবং তিনি যেরকম মানুষ, তোমরা তো দেখেছো না ভিডিওতে বা ছবিতে, তাকে কিন্তু দেখেছো যে বিশাল বড় সড়ো মানুষ। তিনি এত তাড়াতাড়ি দুর্বল হলেন একটা কারণে, কারণ তার হার্টে একটু সমস্যা ছিল। হ্যাঁ, তার হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছিল, মানুষ মানে সবাই ভয় পেয়ে গিয়েছে যে মনে হয় দিন শেষ তার। মহিউদ্দিনের অবস্থাও ভালো না, কারণ প্লুরিসিস আবার আক্রমণ করে বসেছে। প্লুরিসিসও কিন্তু একটা রোগের নাম, মানে বুকের রোগ আর কি। তো ওই রোগ তাকে আক্রমণ করেছে। আমার চিঠি চারখানা একজন কর্মচারীকে ডেকে তার কাছে দিয়ে বললাম, আমার মৃত্যুর পর চিঠি চারখানা ফরিদপুরে আমার এক আত্মীয়ের কাছে পৌঁছে দিতে। তিনি কথা দিলেন, আমি তার কাছ থেকে ওয়াদা নিলাম। বারবার আব্বা, আম্মা, ভাই বোনদের চেহারা ভেসে আসছিল আমার চোখের সামনে। রেনুর দশা কি হবে, তার তো কেউ নাই দুনিয়ায়। রেনুকে বলেছিলাম, এই সিঁড়ি। হ্যাঁ, বন্ধুর সহধর্মিণী। হ্যাঁ, তার স্ত্রী। ঠিক আছে। রেনু হচ্ছে বঙ্গবন্ধুর স্ত্রী। এখন যদিও মৃত্যুকে তিনি নিজের হাতে বরণ করে নিচ্ছিলেন, তাও তার এখন সবার কথা মনে করে অটোমেটিক তার মানে চোখে পানি চলে আসছিল যে এদের কি হবে, মানে বাবা মা ভাই বোন কিভাবে কষ্টটা সহ্য করবে। তার স্ত্রীর কথা ভাবছে যে সে কিভাবে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে থাকবে, এসব চিন্তা করছিলেন আর কি। ছোট ছেলে মেয়ে দুটার অবস্থায় বা কি হবে। তার মানে তখন তার ছেলে মেয়ে ছিল দুটো। তবে আমার আব্বা ও ছোট ভাই ওদের ফেলবে না, এই বিশ্বাস আমার ছিল। চিন্তা শক্তিও হারিয়ে ফেলছিলাম। মানে তিনি ভাবলেন যে আমি যদি মারাও যাই, আমার বাবা আর ভাই ওদেরকে অবশ্যই দেখবে, আমার সন্তানদেরকে। হাসিনা কামালকে একবার দেখতেও পারলাম না। এই যে তখন এই দুজন সন্তান তার ছিল, তখন তার ওই যে অন্য সন্তানরা আমরা যা দেখি, শেখ রেহানা, আরো তার আরো দুইটা ছেলে পরে হয়েছে, এদেরকে আমরা মানে এখানে তখনও দেখি না। হ্যাঁ, এই প্রবন্ধে আমরা দেখতে পাই না, এই আত্মজীবনীতে। দেখো হাসিনাকে উনি বলছেন হাসিনা, মানে উনি এভাবে করে ওনারা বানান লিখতেন আর কি। তো তোমাদেরকে যদি প্রশ্ন আছে, উনি দেখবেন ডাকনাম হিসেবে ডাকে, হাঁচু বলে ডাকে। তো এটাকে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো কামালকে উনি দেখতে পারেননি দেখে মনটা খারাপ। বাড়ির কেউ খবর পায়নি, পেলে নিশ্চয়ই আসতো। মহিউদ্দিন ও আমি পাশাপাশি দুটো খাট পেতে নিয়েছিলাম, একজন আরেকজনের হাত ধরে শুয়ে থাকতাম। দুজনেই চুপচাপ পড়ে থাকি। আমার বুকে ব্যথা শুরু হয়েছে। সিভিল সার্জন সাহেবের কোনো সময় অসময় ছিল না, আসছেন দেখছেন চলে যাচ্ছেন। মানে ডাক্তার এত ভয় পেয়ে গিয়েছেন যে ডাক্তার আর এমনি নর্মালি কিন্তু যে কারাগারে যে বড় ডাক্তার, ওনাকে দিনে একবার পাওয়াই মানে ভাগ্যের ব্যাপার। সে জায়গায় তিনি মানে প্রতি মুহূর্তে আসছেন, আবার দেখছেন, আবার চলে যাচ্ছেন, আবার আসছেন, অবস্থা খারাপ দেখে। ২৭ তারিখ দিনের বেলা আমার অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। বোধহয় আর ২-১ দিন বাঁচতে পারি। ২৭ তারিখ রাত ৮টার সময় আমরা দুজন চুপচাপ শুয়ে আছি, কারোর সাথে কথা বলার ইচ্ছাও নেই, শক্তিও নেই। দুজনে শুয়ে শুয়ে কয়েদির সাহায্যে অজু করে খোদার কাছে মাপ চেয়ে নিয়েছি। মানে নিশ্চিত মৃত্যুর সামনে এটা জেনে ভাবলো যে ঠিক আছে, এটা তবা করে নি। হ্যাঁ, তো হঠাৎ করে মৃত্যু হলে তার তবা করা যায় না। তো আমরা অজু টজু করে খোদার কাছে মাপ চাই। দরজা খুলে বাইরে থেকে ডেপুটি জেলার এসে আমার কাছে বসলেন এবং বললেন, আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? হ্যাঁ, মানে আসলে এই সময়টা কিন্তু আমরা দেখছি খালি কি, যে শেখ মুজিবুর রহমানের কষ্ট হচ্ছে, তিনি কি ভাবছেন, সবার কথা মনে পড়ছে। কিন্তু ঠিক এই সময়টাতে ওই পক্ষ মানে পাকিস্তান সরকার কি ভাবছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তাদের মধ্যে কিন্তু তুমুল আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। তারা প্রতি মুহূর্তে মুহূর্তে মিটিং বসাচ্ছিল যে শেখ মুজিবুর রহমানকে কি ছাড়বো, যদি মারা যায় তাহলে কি ক্ষতি হবে, যদি বেঁচে থাকে তাহলে কিভাবে ছাড়বো, কেন ছাড়বো, আমাদের লস হয়ে যাবে। মানে এই যে বারে বারে তারা মিটিং করে করে মানে তাদের মধ্যে একটা আলোড়ন চলছিল যে শেখ মুজিবকে কিভাবে খাওয়ানো যায় এবং কিভাবে মানে কি করে তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়। এই যে চিন্তা ভাবনা, এখান থেকে ডেপুটি জেলার এসে বলছেন যদি মানে মুক্তি দেওয়া হয় তাহলে আপনি খাবেন তো? মানে খাওয়াটা এখন ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এখন বলছে যে আপনি খাবেন না কেন? শেখ মুজিব ভেবেছেন যে হয়তো তাকে মিথ্যা কথা বলে খাওয়ানোর চেষ্টা করা হবে। এটা ভেবে
তো উনি আবার সন্দেহ প্রকাশ করেন যে মানে খাওয়ার পরে আবার যদি বলে যে না ছাড়বে না, এটা আর কি উনি চাচ্ছেন না। বললাম মুক্তি দিলে খাবো, না দিলে খাবো না, তবে আমার লাশ মুক্তি পেয়ে যাবে। মানে দেখো কি ধরনের মানে আত্মবিশ্বাস বা তার কি ধরনের মনোবল, যে আপনার আমাকে মুক্তি না দিলে আমার লাশ কিন্তু ঠিকই মুক্তি পেয়ে যাবে। ডাক্তার সাহেব এবং আরো কয়েকজন কর্মচারী এসে গেছে, চেয়ে দেখলাম। ডেপুটি জেলা সাহেব বললেন, আমি পড়ে শোনাই, আপনার মুক্তির অর্ডার এসে গেছে রেডিওগ্রামে, এবং জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের অফিস থেকে অর্ডার এসেছে, 2টা অর্ডার পেয়েছি। মানে পাকিস্তান সরকার অর্ডার দিয়েছে, আবার এই জেলার যে ম্যাজিস্ট্রেট তিনি অর্ডার দিয়েছেন, 2টা অর্ডার পেয়েছেন। তিনি পড়ে শোনালেন, আমি বিশ্বাস করতে চাইলাম না। মানে তার মনে হলো কি তার সাথে মানে মিথ্যা কথা বলে তাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। মহিউদ্দিন শুয়ে শুয়ে অর্ডারটা দেখলো এবং বলল যে, তোমার অর্ডার এসেছে। আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ডেপুটি সাহেব বললেন, আমাকে অবিশ্বাস করার কিছুই নেই, কারণ আমার কোনো স্বার্থ নেই। আপনার মুক্তির আদেশ সত্যি এসেছে। চিন্তা করো কবে থেকে অনশন শুরু করেছে, এই 28 তারিখে এসে তাদের অনশন ভাঙার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। ডাক্তার সাহেব ডাবের পানি আনিয়েছেন, মহিউদ্দিনকে দুজন ধরে বসিয়ে দিলেন। সে আমাকে বলল, তোমাকে ডাবের পানি আমি খাইয়ে দেব। 2 চামচ ডাবের পানি দিয়ে মহিউদ্দিন আমার অনশন ভাঙিয়ে দিল। এটা অবজেক্টিভ আসছে যে কি খেয়ে শেখ মুজিবুর রহমান অনশন ভেঙেছিলেন, 2 চামচ ডাবের পানি দিয়ে। এরপরে কি হলো, ওই তো রাত হয়ে গেল, সকাল 10টার দিকে কি হলো, খবর পেল কি আব্বা এসেছেন। জেল গেটে আমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই কর্তৃপক্ষ তাকে ভিতরে নিয়ে আসলেন। আমাকে দেখে আব্বার চোখে পানি এসে গেছে। আব্বার সহ্য শক্তি খুব বেশি, কোনো মতে চোখের পানি মুছে ফেললেন। কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং বললেন, তোমার মুক্তির আদেশ হয়েছে, তোমাকে আমি নিয়ে যাব বাড়িতে। আমি ঢাকায় গিয়েছিলাম তোমার মা, রেনু, হাসিনা ও কামালকে নিয়ে। 2 দিন বসে রইলাম, কেউ খবর দেয় না তোমাকে কোথায় নিয়ে গেছে। প্রথমে তো শেখ মুজিবুর রহমান, এই এই যে আমরা পড়ছি এই প্রবন্ধটা, মানে আত্মজীবনীটা, মানে শুরুতে শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন, কোন জেলে ছিলেন বলো তো? কেউ বলতে পারবে না? ঢাকা সেন্ট্রাল জেলে। হ্যাঁ, তখন তিনি ঢাকায় জেলে ছিলেন। তো তার স্ত্রী, সন্তান, বাবারা সবাই তো জানেন যে উনি ঢাকায়। তো তারা ঢাকায় গিয়ে 2 দিন বসে আছে, কিন্তু কেউ বলছে না যে তাকে ঢাকায় থেকে সরিয়ে কোথায় নেওয়া হয়েছে। হ্যাঁ, সবাই মানে চিন্তা করছেন যে কোথায় গেল। তুমি ঢাকায় নাই, একথা জেলগেট থেকে বলেছে। যদিও পরে খবর পেলাম তুমি ফরিদপুর জেলে আছো। তখন যোগাযোগ ব্যবস্থা বন্ধ। নারায়ণগঞ্জে এসে যে জাহাজ ধরবো তার উপায় নেই। তোমার মা ও রেনুকে ঢাকায় রেখে আমি চলে এসেছি, কারণ আমার সন্দেহ হয়েছিল তোমাকে ফরিদপুরে নেওয়া হয়েছে কিনা। মানে এই কথাটা কি সত্য নাকি ভুয়া, এই এই মানে সন্দেহে কি করেছে শেখ মুজিবুর রহমানের বাবা, সবাইকে নিয়ে আসেন এখানে, উনি একা এসেছেন। আজই টেলিগ্রাম করব তারা যেন বাড়িতে রওনা হয়ে যায়, মানে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি ওখানে যেন তারা ঢাকা থেকে চলে যায়। হ্যাঁ, আর উনি হচ্ছেন শেখ মুজিবের বাবা, হচ্ছে তাকে নিয়ে সরাসরি এখান থেকে গ্রামের বাড়িতে রওনা দিবেন। আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করব, বাকি খোদার ভরসা। সিভিল সার্জন সাহেব বললেন, তোমাকে নিয়ে যেতে হলে লিখে দিতে হবে যে আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি। আব্বা আমাকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনও মুক্তি পাবে, তবে একসাথে ছাড়বে না, একদিন পরে ছাড়বে। মানে শেখ মুজিবুর রহমানের মনটা একটু মানে অস্থির লাগছিল যে এটা কি হলো, 2জন মিলে অনশন করলাম, আমাকে ছাড়া দিয়ে দিয়েছে আর মহিউদ্দিনকে ছাড়ছে না। তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাবা কি বললেন যে টেনশন করো না, মহিউদ্দিনকেও একদিন পরে ছাড়া হবে। পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন। অনেক লোক জেল গেটে হাজির। আমাকে স্ট্রেচারে করে জেল গেটে নিয়ে যাওয়া হলো এবং গেটের বাইরে রেখে দিল, যদি কিছু হয় বাইরে গিয়ে হোক, এই তাদের ধারণা। দেখো লিখতে লিখতে উনি আবার রসিকতা করছেন যে জেলের লোকরা এত ভয় পেয়ে গিয়েছে, জেলখানায় যেন মৃত্যু না হয়, যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তাকে গেটের বাইরে রেখে দিয়েছে, যে যা মরলে তুই গেটের বাইরে গিয়ে মর। মানে এরকম ধারণা তাদের, কারণ তারা এই দায়িত্ব নিতে চাচ্ছে না যে শেখ মুজিবুর রহমান মারা যাবে আর সারা বিশ্বে সারা দেশে তোলপাড় হয়ে যাবে। 5 দিন পর বাড়ি পৌঁছলাম। মাকে তো বোঝানো কষ্টকর। হাজু আমার গলা ধরে প্রথমেই বলল, আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। দেখো মানে যে কোনো মানুষের, মানে একটা শিশু কিন্তু যা দেখে তাই তার মধ্যে প্রতিফলন হয়। এই যে শেখ হাসিনা, যাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে এখন জানি, তিনি দেখো ওই সময়টাতে 52 ভাষা আন্দোলনের সময় উনি যা দেখেছিলেন যে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, এই স্লোগান শুনেছিলেন। তো বাবাকে দেখেই প্রথমে এই স্লোগানটা দিয়ে দিলেন। 21শে ফেব্রুয়ারি ওরা ঢাকায় ছিল, যা শুনেছে তাই বলে চলেছে। কামাল আমার কাছে আসলো না, তবে আমার দিকে চেয়ে রইল।
আমি খুব দুর্বল, বিছানায় শুয়ে পড়লাম। গতকাল রেনু ও মা ঢাকা থেকে বাড়ি এসে আমার প্রতীক্ষায় দিন কাটাচ্ছিল। এক এক করে সকলে যখন আমার কামরা থেকে বিদায় নিল তখন রেনু কেঁদে ফেলল এবং বলল, তোমার চিঠি পেয়ে আমি বুঝছিলাম তুমি কিছু একটা করে ফেলবা। আমি তোমাকে দেখবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। কাকে বলবো নিয়ে যেতে, আব্বাকে বলতে পারি না লজ্জায়। নাসির ভাই বাড়ি নেই। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাই। যখন খবর পেলাম খবরের কাগজে, তখন লজ্জা শরম ত্যাগ করে আব্বাকে বললাম। আব্বা ব্যস্ত হয়ে পড়লেন। মানে এখনকার সময়ের মতো না, এখনকার দেখে মেয়ের একটা কথা খুব সহজে বলে ফেলে। কারো হাজবেন্ড যদি জেলে বন্দি থাকে সে বলতেই পারে যে হ্যাঁ আমি গিয়ে দেখে আসবো। কিন্তু দুষ্ক এমন ছিল যে এটা বলাটা একটা লজ্জার বিষয়, যে হ্যাঁ এত বড় সাহস আবার জেলে গিয়ে দেখতে চায় বা স্বামীর কথা জিজ্ঞেস করে। তো এই লজ্জায় কাউকে বলতে পারছিল না। কিন্তু যখন খবরের কাগজে পড়লেন রেনু যে তার স্বামীর অবস্থা আসলে অনেক খারাপ, তখন তিনি তার শ্বশুরকে বললেন। তো আব্বা ব্যস্ত হয়ে পড়লেন, তাই রওনা করলাম ঢাকায়। সোজা আমাদের বড় নৌকায় ৩ জন মাল্লা নিয়ে। কেন তুমি অনশন করতে গিয়েছিলে? এদের কি দয়াময় আছে? আমাদের কারো কথাও তোমার মনে ছিল না? কিছু একটা হলে কি উপায় হতো? আমি দু একটা দুধের আমি এই ২টা দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? হাসিনা কামালের অবস্থা কি হতো তুমি বলবা? খাওয়া দাওয়ার কষ্ট তো হতো না? মানুষ কি শুধু খাওয়া পড়া নিয়ে বেঁচে থাকতে চায়? আর মরে গেলে দেশের কাজই বা কিভাবে করতে? আমি তাকে কিছুই বললাম না। মানে রেনু একটানা অনেকগুলো প্রশ্ন করলেন, মানে এত মানে তার মনে যে এতদিন যাবত দুঃখ ছিল, বেদনা ছিল, একটানা সে বলতে লাগলো। কিন্তু শেখ মুজিবুর রহমান চুপ হয়ে শুনছেন। তাকে বলতে দিলাম, কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথাটা কিছুটা কমে যায়। রেনু খুব চাপা, আজ যেন কথার বাঁধ ভেঙে গেছে। শুধু বললাম, উপায় ছিল না। মানে এতগুলো প্রশ্নের একটাই উত্তর যে উপায় ছিল না, বাধ্য হয়ে অনশন করেছি। বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়লাম। ২৭-২৮ মাস পরে আমার সেই পুরোনো জায়গায়, পুরোনো কামরায়, পুরোনো বিছানায় শুয়ে কারাগারের নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে পড়ল। মানে ২৭-২৮ মাস পরিবার থেকে কিন্তু তিনি দূরে ছিলেন। এটা কিন্তু অনেক বড় বিষয়। তোমরা দেখবে ২ দিনের জন্য বাসা থেকে কোথাও গেলেই বাসায় আসার জন্য মন ছটফট শুরু হয়ে যায়। ১ সপ্তাহ দেখবে পরিবার থেকে যদি একটু দূরে থাকো, আপন মানুষকে না দেখো, যদি কেউ তোমাদের মধ্যে হোস্টেলে থেকে থাকো তাহলে বুঝতে পারবে যে পরিবার থেকে দূরে থাকাটা কতটা কষ্টের। হ্যাঁ? সেখানে ২৭-২৮ মাস মানে প্রায় ২ বছরের উপরে তিনি জেলখানায় বন্দী ছিলেন। উনি ঢাকার সব খবর পেয়েছিলেন, মহিউদ্দিনও মুক্তি পেয়েছে। আমি বাইরে এলাম আর আমার সহকর্মীরা আবার জেলে গিয়েছে। মানে ওই যে যখন ২১ ফেব্রুয়ারিতে গোলাগুলি হলো, এরপরে আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে ধরে নিয়ে গেছে জেলে। পরের দিন সকালে আব্বা ডাক্তার আনালেন। সিভিল সার্জন সাহেবের প্রেসক্রিপশনও ছিল। ডাক্তার সকলকে বললেন আমাকে যেন বিছানা থেকে উঠতে না দেওয়া হয়। দিন ১০ পরে আমাকে হাঁটতে হুকুম দিল, শুধু বিকেলবেলা। এই সময় তো তাকে দেখার জন্য চারপাশ থেকে মানুষ এসে মানে একদম বাড়িঘর ভরে ফেলছিল যে শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়েছেন ২.৫ বছর পরে, ২ বছর পরে। একদিন সকালে আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাজু কামাল নিজে খেলছিল। হাজু মাঝে মাঝে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে। কামাল চেয়ে থাকে। একসময় কামাল হাসিনাকে বলছে, হাঁচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। মানে চিন্তা করো যে কেমন অদ্ভুত কথা, যে একটা শিশু তার বাবাকে চিনতে পারেনি, কারণ তার কাছ থেকে তার বাবাকে কোনো কারণ ছাড়াই দূরে সরিয়ে রাখা হয়েছিল। এজন্য সে ভেবেছে এটা হচ্ছে তার হাঁচু আপার বাবা, তার কেউ না। আমি আর রেনু দুজনেই শুনলাম। আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম, আমি তো তোমারও আব্বা। কামাল আমার কাছে আসতে চেত না। আজ গলা ধরে পড়ে রইল। বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না। নিজের ছেলে অনেকদিন না দেখলে ভুলে যায়। আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা, তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে? দেখো, ওই সময় আমরা খালি শুনতাম যে অমুককে জেলে ঢুকিয়েছে, তমুককে জেলে ঢুকিয়েছে, কিন্তু আসলে এর ফলে তার পরিবারের উপর কি পরিমাণ একটা প্রভাব পড়ে সেটাই তিনি বললেন, যে পরিবার কিন্তু মানে অনেক বেশি ভোগ করে, মানে কষ্ট অনেক বেশি ভোগ করে। তো এই জন্য বলছে যে মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। আর ২০০ বছর পরে আমরা স্বাধীন হয়েছি, সামান্য হলেও কিছু আন্দোলনও করেছি স্বাধীনতার জন্য। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকেও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরো কতকাল খাটতে হয় কেই বা জানে। একে কি বলে স্বাধীনতা? ভয় আমি পাই না, আর মনও শক্ত হয়েছে। মানে এই স্বাধীনতার জন্য কি এত লড়াই করেছি? ২০০ বছর আমরা মানে ইংরেজদের কাছে বন্দী ছিলাম, আবার এখনো বন্দী। তার মানে কি চাচ্ছি আমরা? কি পেলাম?
তারপর শেষ অংশে এসে তিনি কি বললেন, 1952 সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামে গ্রামে জনসাধারণ বুঝতে আরম্ভ করেছে যে যারা শাসন করছে তারা জনগণের আপনজন নয়। মানে এর আগে হচ্ছিল কি, যখন ভারত আর পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল, তখন তো আমাদের এই অঞ্চলও পাকিস্তান নামে পরিচিত ছিল। তো তারা খুব খুশি হয়ে গিয়েছিল যে মুসলমানদের থাকার জন্য আলাদা একটা জায়গা হয়েছে, আর হিন্দুরা খুশি হয়েছিল তাদের থাকার জন্য আলাদা জায়গা হয়েছে। তো তারা ভেবেছিল এবার তারা শান্তি মতো স্বাধীনভাবে সবকিছু করতে পারবে, কোনো মারামারি কাটাকাটি নেই। কিন্তু এই যে 47 সালে এটা ভাবলেন সবাই, কিন্তু 52 সালে এসে মানুষ বুঝতে পারলো যে আসলে এরা আমাদেরকে শুধু অত্যাচারই করবে, এই পাকিস্তান সরকার, এরা আমাদের আপনজন কেউ নয়। খবর নিয়ে জানতে পারলাম 21শে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবর বাতাসের সাথে সাথে গ্রামে গ্রামে পৌঁছে গেছে এবং ছোট ছোট হাট বাজারে পর্যন্ত হরতাল হয়েছে। মানুষ বুঝতে আরম্ভ করেছে যে বিশেষ একটা গোষ্ঠী বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। মানে মানুষ হঠাৎ করে অনেক সচেতন হয়ে গেছে ওই গোলাগুলির পরে। 21 ফেব্রুয়ারি যদি গোলাগুলি না হতো তাহলে কিন্তু মানুষ এত সচেতন হতো না। মানুষ হয়তো কি থাক, সরকার তো আর কাউকে মারছে না, খুন করে ফেলছে না, থাক যা মন চায় সরকার করুক। ভরসা হলো আর দমাতে পারবে না। এই যেটা অনুধাবন অনেক সময় আসে এই লাইনটা। কাকে দমাতে পারবে না? বাঙালিদেরকে আর দমাতে পারবে না। হ্যাঁ, এই ভরসা শেখ মুজিবের সৃষ্টি হলো কারণ 21 ফেব্রুয়ারি পরে মানুষ অনেক বেশি সচেতন হয়ে উঠেছে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে উপায় নাই। এই আন্দোলনে দেশের লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে। কোনো কোনো মাওলানা সাহেবরা ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে। এর মাঝখানে কি হয়েছে, যারা মানে ধর্ম সম্পর্কে জানে না তারা কি করলো, ফতোয়া দেওয়া শুরু করলো। কিছু কিছু ভুয়া থাকে না, ধার্মিক, ভণ্ড ধার্মিক, তারা কি করেছে, বর্ণনা করছে কি যে হ্যাঁ বাংলায় কথা বলবে, হিন্দুদের ভাষা এটা, এই সেই বলে তারা ফতোয়া দিচ্ছিল যে যে বাংলায় কথা বলবে তার অনেক গুনাহ হবে। হ্যাঁ, এখন কিন্তু দেশের এই পরিস্থিতি দেখে ওই মাওলানারাও ভয় পেয়ে গিয়েছে। এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না। জনমত সৃষ্টি হয়েছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে, তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। মানে বলছে যে এই যে শাসক, তাদের দায়িত্ব কি দেশ শাসন করা, কিন্তু ওরা কিসে পরিণত হয়েছে, শোষকে। এই জন্য এই দেশের জনগণের মঙ্গল তো হবেই না, অমঙ্গল হবে এই ধরনের শাসক থাকলে। তাহলে প্রবন্ধটা, এটাকে বারবার প্রবন্ধ বলছে, আসলে প্রবন্ধ বলা যায় না, আত্মজীবনী। এটা সমাপ্ত হলো। এটা নিয়ে কার যেন প্রশ্ন ছিল যে এই প্রবন্ধটা আমাদের একটু ম্যাডাম পড়াবেন, কে যেন বলেছিল, এটা কয়েকজন বলেছিল। যারা যারা মানে এটার জন্য সমস্যা মনে করেছিল তাদের কি সমস্যার সমাধান হয়েছে? সবাই বুঝতে পেরেছে? কার কোনো প্রশ্ন আছে? নেই? তোমরা জেগে আছো তো, এটাকে বলো। সবাই জি মিস। ও তোমরা জেগে আছো, আচ্ছা ঠিক আছে। আমি ভেবেছি মোবাইলটাকে কানে দিয়ে একটা ঘুম দিয়ে দিয়েছি। তার মানে কারো কোনো প্রশ্ন নেই। আমাদের এই রচনাটা এখানেই শেষ হলো। এখন এখানে থেকে যে শব্দার্থগুলো আছে, তারপর দেখবো কতগুলো চরিত্র আছে, রেনু কে, নুরুল আমিন কে, আমলাতন্ত্র কি, প্রচুর ব্যক্তির তথ্য আছে এখানে। তো এই যে দেখো খান সাহেব, ওসমান আলী, এদের সবার, এরা কারা কারা, কত সালে এরা মানে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন, কিভাবে যুক্ত ছিলেন, এই সব কিছু তোমাদেরকে পড়তে হবে। আর এখানে আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে 52 দিনগুলো, তার যে গ্রন্থটা আছে আত্মজীবনীটা, যেটার নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। কখনো তোমরা যদি সময় পাও এই গ্রন্থটা একটু পড়ে নিও, হ্যাঁ, অসমাপ্ত আত্মজীবনী। কারণ এটা মধ্যে এখানে শুধু 52 ভাষা আন্দোলন দেওয়া আছে, ওখানে আরো অনেক কিছু পাওয়া যাবে, মানে বঙ্গবন্ধুর আত্মজীবনী ওটা আর কি। তো এটা যেহেতু সম্পূর্ণ ম্যাম সমাপ্ত, এটা আমার কাছে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মানে জানা মতে কিছু স্টুডেন্টের কাছে এটা থাকবেও, অনেকের বাসায় থাকতেও পারে, অনেকে এটা কিনে রাখছে বই মেলায়, অথবা এই বইটা মানে অনেকে আগ্রহ নিয়ে পড়েছে। আর অসমাপ্ত কেন এটার নাম, কারণ এটা বঙ্গবন্ধু শেষ করে যেতে পারেননি আর কি, কিছু কিছু ঘটনা লিখেছেন, কিছু কিছু লিখেননি, এই জন্য বলছেন আর কি যে এই জন্য আর কি এটাকে অসমাপ্ত আত্মজীবনী বলা হচ্ছে। ঠিক আছে, এটা কত সালে প্রকাশিত, এসে এগুলো যা আছে এগুলো সব ইম্পর্টেন্ট। 2012 সালে অসমাপ্ত আত্মজীবনী বের হয়েছে, এখান থেকে আমাদের 52 দিনগুলো মানে অংশটি নেওয়া হয়েছে। তাই আমাদের পাঠ শেষ। এখন আমরা চলে যাব নাম ডাকা।
আজকে মেয়ে এসেছে 32 জন। কই যে যায় বাচ্চাগুলোকে নিয়ে। তেরো, 2, 21। আচ্ছা, সায়েন্সের মেয়েরা মাত্র 31 জন আছো তো তোমরা বলতে থাকো নিজেদের মতো। শুরু থেকে একদম 301 থেকে বলতে থাকো। 305, 303, 303, 329, 329, 327, 312, 327, 312, 377, 341, 377, 364, 364, 365, 365, 393, 393, 348, 319, 381, 381। আর সায়েন্সের এই কজনই? এই যে ফাইজা তুমি প্রেজেন্ট দিয়েছো? নো মিস আমার তো রোল দেওয়া নাই। তুমি সায়েন্সে না, তোমার নাম বলো তাহলে। মীর ফারহানা জেরিন। মিস 407, 407। ওকে, আর কি আছো? সায়েন্সে কে বাকি আছো? কি 411? মিস 393 দিছেন। 393, হ্যাঁ দিয়েছি। আর কে আছে বাবা? 365, 365। সায়েন্সের আর কেউ আছো? যারা রেগুলার ক্লাস করছে তারা রেগুলার ক্লাস করছে, আমি মানে প্রায় খেয়াল করছি, নামগুলো খেয়াল করছি, রুমগুলো খেয়াল করছি, এরাই ক্লাস করছে। আর অনেকজন ক্লাস করছে না। সবাই যদি ক্লাস করতো তাহলে 200 জন আমার জুমে জায়গাই হতো না। আচ্ছা, তাহলে সায়েন্সের আর কেউ নেই। এবার কমার্সের মেয়েরা বল, শুরু থেকে। 225, 225, তারপর ম্যাম 207, 207, 216, 210, মিস 209, 209, হ্যাঁ 216 দিয়েছি। আর কমার্সের আর কেউ নেই? বাচ্চাগুলোকে ধরে কি যে করা উচিত। মিস 209, 209 দিয়েছি। আচ্ছা, তার মানে কমার্স কমপ্লিট। মাত্র 5 জন নেই, এই 5 জনকে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার। কষ্ট করে তোমরা ক্লাস করছো, এই জন্য তোমাদেরকে যারা যারা ক্লাসে আছো সায়েন্স ক্লাস কমার্স অনেক অনেক ধন্যবাদ, কারণ অ্যাটলিস্ট একটু তো বজায় রেখেছো। তো কি করবে, তোমাদের পরিচয় হচ্ছে স্টুডেন্ট। তোমার যদি স্টুডেন্টের দায়িত্বটা পালন না করো তাহলে তোমাদের কি কাজ? নিজেকে তো অনেকে এমন হবে যে আমি আমার যে দায়িত্ব কিছুই পালন করছি না। তোমাদের ফ্রেন্ডদেরকে বলবে যে বাকি টাইম তো আনন্দ করছোই, স্কুল বন্ধ, সবকিছু বন্ধ, কলেজ বন্ধ, ইচ্ছা মতো আনন্দ করছে, একটুখানি ক্লাস করবে 3টা পিরিয়ড, এটা হচ্ছে না। আর্টসের মেয়েরা বলো বাবা। আর্টসে 141, 144, জি ম্যাম। মিস 150, 15, 150, 124, হুম, 157, 151, মিস 127, 127, হ্যাঁ দিয়েছি। ম্যাম 160, 160, আমি তো 155 দেখতে পাচ্ছি। ইপ্তি, জি ম্যাম, আর কেউ আছো? মিস 150 দিয়েছেন। 50, হ্যাঁ দিয়েছি, 150 দিয়েছি। ম্যাম 155, হ্যাঁ 55 দিয়েছি। আর কেউ নেই? ম্যাম 111 দিয়েছেন, 111। না 11 দিন, এখন দিন।
মিস 115 দিয়েছেন। হ্যাঁ দিয়েছি 115। আর কেউ বাকি নেই সায়েন্স আর্টস কমার্সের? ওকে, তাতে শেষ হলো। একটা মেয়ে মাত্র জয়েন করেছে, গেল কোথায়? 350 দেখলাম। ঠিক আছে, তাহলে সায়েন্স আর্টস কমার্সে তোমরা কিন্তু জানো না এখন আমাদের এই যে ইয়াগুলো কাউন্ট করছি না, মানে নাম যে ডাকছি আমরা প্রেজেন্ট নিচ্ছি, এটা মাস শেষে মানে একটা হিসাব করা হবে এবং এই অনুযায়ী প্রেজেন্টে একটা এক্সট্রা নাম্বার দেওয়া হবে তোমাদের সামনের জন্য। যেই পরীক্ষায় হোক যেমনই হোক ওটার জন্য এই নাম্বারটা অ্যাড করা হবে, নাহলে তো আমাদের দরকার নেই প্রতিদিন 10 মিনিট নষ্ট করে এগুলো ডাকাডাকি করা। হ্যাঁ, তোমরা করছো এই জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা কষ্ট করে রেগুলার ক্লাসগুলো করছো। ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস আজকে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কার কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে? নেই? ঠিক আছে, তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আসসালামু ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম।